নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মেহেরপুরের দুর্গাপল্লীতে ছিনতাইবাজের খপ্পরে মহিলা, ধস্তাধস্তি করে ছিনিয়ে নিল সোনার অলংকার। শাসক দলের বিরুদ্ধে সমালোচনায় ঝড় তুললেন কংগ্রেস নেতা সলমন খান। দীর্ঘ 6 দিন পর জাতিঙ্গা লামপুর রেল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক। কলকাতার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলল। কাটিগড়া চৌরঙ্গি থেকে 2 বাংলাদেশিকে আটক করল পুলিশ। একটু একটু করে নিজের জমানো টাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ত্রাণ তহবিলে দান করল শিশুকন্যা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। মেহেরপুরের দুর্গাপল্লীতে ছিনতাইবাজের খপ্পরে মহিলা, ধস্তাধস্তি করে ছিনিয়ে নিল সোনার অলংকার। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে, শনিবার সকালে প্রত্যেক দিনের মতো স্থানীয় দুর্গাপল্লী নিবাসী নিরুপমা সাহা বয়স 68 প্রাতঃ ভ্রমণের উদ্দেশ্যে গলিতে আনুমানিক ভোর 4:30 বেরিয়ে পড়েন। এমন সময় তিনি একটি অজানা ছেলেকে গলির এদিক ওদিক ঘুরতে দেখে উনার মনে সন্দেহ জাগে এবং একটি জায়গায় গিয়ে নিরুপমা সাহা অজানা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করল। সে বলে রহিমের দোকানের সামনে তার বাসা। এর একটু পরেই ছেলেটি খালি জায়গা দেখে নিরুপমা সাহার গলা থেকে সোনার চেনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ও উনার সঙ্গে বেশ কতক্ষণ উনার সঙ্গে ছিনতাইকারী ছেলেটির সঙ্গে ধস্তাধস্তি হয় ও গলার চেনটি পরবর্তীতে কানের সোনার পুলটি নিয়ে যেতে সক্ষম হয়। নমস্কার, আমি নিরুপমা সাহা। শনিবার দিন বিপদাশঙ্কুতে যাচ্ছিল, বাড়িতে ফুল তুলতে বেরিয়েছিলাম। সকালবেলা ফুল তুলতে বাইরের সময় প্রায় 4:05-10 মিনিট এদিক সেদিক হবে, টাইমটা ঠিক আমার জন্য। তারপরে এদিকে যাওয়ার সময় ফুল তোলার পরে একটা সাদা গেঞ্জি পরা একটা ছেলে রাউন্ড দিছে, একবার গেল, তারপরে আবার রাউন্ড দিতেছে। যখন আমি ফুল তুলে যেতেছি তখন আমি জিজ্ঞাসি যে তোমার বাসা কোন জায়গায়, তুমি এখানে যে রাউন্ড দিতেছো? আমার কাছে যে রহিমের দোকানের সামনে আমার বাসা। আমি কই, রহিমের দোকানের সামনে তোমার বাসা, এইদিকে কি করতেছো তুমি এই রাস্তার উপরে? আমি ড্রাইভারি করি, এখানে লালবাবু বলে একটা লোক আছে, ওর গাড়ি আমি চালাই, গাড়িটা আমার বার করতে লাগে। আমি গাড়িটা বার করতে লাগে, তুমি এখানে এত রাউন্ড দিতেছো? হ্যাঁ, একটু সময় আমি টাইম পাস করতেছি। তারপরে তো আমি আমার পথে গেলাম, ওর পথে পিছন দিকে আমি ফুল গাছের দিকে যখন হাত করছি যে একটা ফুল পানো, পিছন দিকে খপ করে আমার গলায় ধরছে। গলায় ধরার সঙ্গে সঙ্গে আমি বামার দিয়া আমি চেন এবং আউসকুটটা আমি টাইট করে ধরছি। ধরার পরে ডাইনাতে আমি চেষ্টা করতেছি ওরে আটকানোর জন্য, অনেক সময় অনেক চেষ্টা করছি ডাইনার দিয়ে, কিন্তু ওরে পারতেছি না। এইভাবে অনেক চিৎকার দিচ্ছি, কোনো লোকজনও পাই নাই রাস্তায় তখন। তারপরে এইরকম করতে একটা সময়ে আমার কাঠের দিকটা নিয়ে দৌড় দিয়ে একদম এত স্পিডে দৌড় দিচ্ছে, চোখে নিমিশে অনেক দূরে চলে আসবে। মানে তারপরে আমি গিয়ে ওরে ধরার আর আমি যখন আমার গলায় ধরছে তখন আমি ব্যালেন্স থাকতে পারছি, আমি নিচে পড়ে গেছি। পড়ার পরে আমি এটা চেনটারে আটকাইয়া আমি ডাইনার দিয়ে অনেক চেষ্টা করতে আটকাই দেওয়ার লেগে। ডাইনাতে করতে গিয়ে আমার ডাইনাতে অনেক চোট পাইছি। তার সঙ্গে একটা আমি পারছি না, 2 হাত আমি মিলে আমার চেনটা আটচারা হয়ে যাবে। তার লেগে 1 হাত বাম হাত আমি সবসময় চেনে ধরে রাখছি আর ডাইনার দিয়ে তাদের প্রতিবাদ করার চেষ্টা করছি। চেষ্টা করতে গিয়ে হাতে আমি ডাইনাতে অনেক চোট পাইছি। প্লাস আমার একটার সময় এরকম করার পরে চিৎকার দেওয়ার সময় একটার সময়ে আমার ডাইন কানের রিংটা নিয়ে গেছি। আমি কালকে থানাতেও এফআইআর করছি। আমি জানি না লাস্টে কী হয়, তারা কী করে, থানা থেকে আমার কতটুকু সাহায্য সহায়তা করে আমি ঠিক করতে পারতেছি না। এই ছিনবার ছেলেটার সঙ্গে গলার সোনার চেনটি রক্ষা করেন। ধস্তাধস্তির মধ্যে উনার ডান হাতের হাড়ে গুরুতরভাবে জখম হয়। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে উনাকে শিলচর মেডিকেল কলেজ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং ছিনতাইয়ের বিষয়টি নিয়ে ঘুঙ্গুর আউটপোস্টে একটি অভিযোগ নামা দাখিল করেন স্বামী সুবীর চন্দ্র সাহা। আমার নাম আজিমউদ্দিন খান, আমি এই পাড়ারই বাসিন্দা। তবে আজকে গতকালকে সকালে যে ঘটনা এখানে ঘটলো, আমার শাহজাদা বাসাটা আমি জানতে পারলাম যে উনার ঘরের বৌদি সকালে মর্নিং ওয়াকে বের হয়েছিলেন থেকে। এমতো অবস্থায় একটা ছেলে ওনাকে ঘাওক মেরে রাস্তাতে ধরে উনার গলার চেইন যে সেটা নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু সেই চেনটা নিতে পারেনি। উনি চেইনটা আমাকে দেখালেন যেভাবে উনি চেইনটা আঁকড়ে ধরেছিলেন, কিন্তু সেই মর্মে উনি যখন মাটিতে পড়ে যাওয়ার পরে ওনার যে কানের যেটা রিং ছিল সোনার,
সেই রিংটা নিয়ে যায় এবং ওনার হাতে অজস্র চুট লাগে। আমরা নিজে দেখতে পারলাম যে বর্তমানে ওনার হাত করা। তো এমন অবস্থায় আমি এটাই বলতে চাই যে আজকে আমরা শুনছি জানছি যে আমাদের পুলিশ প্রশাসন অনেক, কিন্তু আজকে আমি এটা দেখতে পাচ্ছি যে আমাদের পাড়াতে যে ঘটনা ঘটলো, এভাবে যে আমাদের মা বোনেদের কোনো সুরক্ষা নেই। আজকে যে এরকম ঘটনাগুলো ঘটছে আমরা কিভাবে বাঁচবো? আমরা কার উপরে ভরসা করবো? আমরা একমাত্র পুলিশ প্রশাসন ছাড়া আমরা কাউকে বিশ্বাস করতে পারি না বা কাউকে আমরা বিশ্বাসও করি না। তো আমার বিনীত অনুরোধ যে যাহাতে আমাদের এই মা বোনেদের সুরক্ষার্থে আমাদের যাহার আমরা ভালো মতো একটা শান্তিতে থাকতে পারি, এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসন বা আমার আসাম সরকারের কাছে আমার বিনম্র অনুরোধ। দুদিনের সফরসূচি নিয়ে শিলচরে এপিসিসি সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সলমন খান শিলচর দলীয় কার্যালয়ে বৈঠক করে শাসক দলের বিরুদ্ধে সমালোচনায় ঝড় তুললেন তিনি। মুখ্যমন্ত্রী সহ আসাম ক্যাবিনেটের বিভিন্ন মন্ত্রীকে টার্গেট করে এদিন বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন সালমান খান। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকরা সংবর্ধনার জোয়ারে ভাসিয়ে তাকে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। পরে ইন্দিরা ভবনে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়ে সলমন খান দলের প্রত্যেক স্তরের কর্মীদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি দলকে মজবুত ও শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সলমন খান শাসক বিজেপির তীব্র সমালোচনা করেন। ইয়াত আপোনালোকে জানে যে বৰাক ভেলী আজি বিজেপি চৰকাৰে এটা সিন্ডিকেট হিচাপে ব্যৱহাৰ কৰি আছে। আগতে এই বৰাক ভেলীৰ নেতৃত্ব বৰাকৰ নেতাসকলে লৈছিলে, কিন্তু আজিকালি আপোনালোকে সকলোৱে জানে যে বৰাকৰ নেতৃত্ব বৰাকৰ মানুহ নহয়, ইয়াত বিজু হাজৰিকা ডাঙৰীয়া জয়ন্ত মল্ল ডাঙৰীয়াৰ নেতৃত্বহে বৰাকখন চলি আছে। গতিকে আমি সংখ্যালঘু বিভাগে আমাৰ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত অহা দিনত এই বৰাক ভেলী কেনেকৈ আমি বচাব পাৰো, আমাৰ অভিজিত ডাঙৰীয়া আছে, আমাৰ সূৰ্যকান্ত দা ডাঙৰীয়া আছে, ইয়াত জিলাৰ সভাপতি সকল আমাৰ আছে, সকলোকে একত্ৰিত কৰি আমি অহা দিনত আজি এটা ষ্ট্ৰেটেজি আমি বনাইছো যে কেনেকৈ আমি বৰাক ভেলীটো এই সকল নেতাৰ পৰা উদ্ধাৰ কৰিব পাৰো, বৰাক ভেলী কেনেকৈ আজি স্বতন্ত্ৰভাৱে অহা দিনত কাম কৰি যাব পাৰে, বৰাক ভেলীটো কেনেকৈ আমি উন্নয়ন আমি কেনেকৈ কৰিব পাৰো, তাৰ কাৰণে আমি এটা দলীয়ভাৱে এটা আজি আমাৰ এক্সটেণ্ডেড এক্সিকিউটিভ মিটিঙত আমি আলোচনা কৰিছো। চাওক, অসমৰ ৰাইজে তেওঁৰ অপসাৰণৰ বিচাৰি কোনো লাভ নাই। মইতো অকমান আগতে কলোৱে যে হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই যেতিয়া গৰু চোৰৰ নামত তেওঁৰ নাম সাঙুৰি গৈছিলে তেতিয়াই তেওঁক মন্ত্ৰীৰ পৰা বহিষ্কাৰ কৰিব লাগিছিলে। তাৰ কাৰণ তেখেতে আৰু কি কৈছে দেখিছে নে নাই? সাংবাদিক বন্ধুসকলক, সাংবাদিকক কৈছে তেওঁ যে সৰু মানুহৰ লগত তেওঁ কথা নাপাতে, মালিকসকলৰ লগত কথা পাতিব। শুনিছে নাই আপোনালোকে? এনেকুৱা এটা নিকৃষ্ট মনৰ মানুহ হল জয়ন্ত মল্ল বৰুৱা, আৰু যিজনে অকল গৰু চোৰ বুলি নহয়, তেখেতৰ আপোনালোকে পাষ্ট লাইফ যদি ষ্টাডি কৰি চাই দেখিবলৈ পাব তেওঁ এখন ইটাৰ ভাটা চলাইছিলে। তেওঁ ইটাৰ ভাটাত ইমান দুখীয়া দুখীয়া মানুহ কাম কৰে, সেই মানুহৰো টকা পইচা তেওঁ আত্মসাৎ কৰিছিলে, কৰি আজি তেওঁ ধনী মানুহ হৈছে। তেওঁলোকৰ বেলেগ আৰু মুদ্ৰা নাই, অকল গৌৰৱ গৌৰৱ গৌৰৱ, সপোনতো গৌৰৱ, চকু মুদিলেও গৌৰৱ, খাওঁতে উঠোতে বহুতে আমাৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই চাব গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক লৈ ব্যস্ত হৈ থাকে। আৰু এই গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক লৈ যি ব্যস্ত হৈ আছে তাৰ কাৰণে অসমৰ ৰাইজে এতিয়া বুজি পাইছে যে ২৬ৰ মুখ্যমন্ত্ৰী গৌৰৱ গগৈ ডাঙৰীয়া হ'ব। দীর্ঘ ৬ দিন পর জাকিঙ্গা লাম্পু এলাকার রেল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার থেকে এই রেল লাইন হয়ে শিলচর কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতায়াত করছে। এর ফলে আজ থেকে পাহাড় লাইনে স্বাভাবিক হতে চলেছে ট্রেন চলাচল। বদরপুর লামডিং সেকশনের জাকিঙ্গা লামপুর স্টেশনের ২০০ মিটার রেল ট্র্যাক ধস মুক্ত করার কাজ সম্পূর্ণ হয়েছে। এনএফ রেল থেকে জানানো হয়েছে রঙ্গিয়া আগরতলা ট্রেনটির পাশাপাশি শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিও রবিবার পাহাড় লাইন হয়ে শিলচর স্টেশন পর্যন্ত পৌঁছবে। পাহাড় লাইনে জাটিঙ্গা লামপুর ধস মুক্ত রেল ট্র্যাকের উপর প্রথমে যাবে শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এরপর যাবে রঙ্গিয়া আগরতলা স্পেশাল ওয়ান ওয়ে ট্রেন।
কাছাড়ের কাটিগড়ায় আবার সন্দেহজনক বাংলাদেশি আটক, দেখুন সবিশেষ। কিছুক্ষণ আগে কাটিগড়া চৌরঙ্গি এলাকা থেকে পুলিশ আটক করেছে দুজন বাংলাদেশিকে। মোট 3 জন বাংলাদেশি ছিল। পুলিশের অভিযান টের পেয়ে একজন বাংলাদেশি নাগরিক পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে কাটিগড়ার জালালপুর এলাকা থেকে পুলিশ আটক করেছে আরও 3 জন বাংলাদেশিকে। চৌরঙ্গি এবং জালালপুর থেকে ধৃত 5 জনকে একসাথে শিলচরে নিয়ে আসে পুলিশ। একটু একটু করে নিজের জমানো টাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ত্রাণ তহবিলে দান করল শিলচর রামনগরের শিশুকন্যা আরিফা খানম লস্কর। শনিবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে এই অর্থ তুলে দেয় আরিফা খানম লস্কর। বিধায়কের বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অর্থ প্রদান করে শিশুকন্যাটি। এতে উপস্থিত ছিলেন আরিফার বাবা তথা রামনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর। মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য বিধায়কের হাতে অর্থ ও একটি চিঠি তুলে দেয় আরিফা। এদিকে বিধায়ক শিশুকন্যার এই উদ্যোগের প্রশংসা করেন। To the Honorable MLA Silchar LSC Assam. Subject: request to accept my relief fund collection box contribution. Respected sir, I am Arifa Khanum Leskar, a student of class 5 from Don Bosco School, Silchar. With deep concern for the people affected by the recent floods in Assam, I have taken a small initiative to collect contribution in a relief fund collection box. Though I am still a student, this is my humble effort to support the Assam Chief Minister's Relief Fund. I kindly request you to accept this contribution and forward it towards the noble case of helping the flood-affected families by our state. Thank you for giving me this opportunity to stand with my fellow citizens in their time of need. With respect and hope, Arifa Khanum Leskar, class 5, Don Bosco School, Silchar. Thank you. ভাগাবাজারে দিন দুপুরে বন্দুকের নলির মুখে মিজো যুবক, লুট 3.20 লক্ষ। ফের দিন দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাগাবাজার এলাকায়। এক মিজো নাগরিকের কাছ থেকে বন্দুক দেখিয়ে নগদ 3,20,000 টাকা লুট করে নিয়ে গেছে এক ডাকাত দল, দেখুন সবিশেষ। গত 22শে মার্চ একই কায়দায় 13 লক্ষ টাকা লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে মিজোরামের লুংলে থেকে আসা ওই মিজো নাগরিক শিলচরে গাড়ির পার্টস কেনার উদ্দেশ্যে ভাগাবাজারের দক্ষিণ প্রান্তে শিলচরগামী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই 3-4 জন যুবক তার কাছে এসে শিলচর পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। প্রথমে রাজি না হলেও পরে তিনি হাফ বোতল মদের বিনিময়ে তাদেরকে পৌঁছে দেওয়ার প্রস্তাবে রাজি হন, মদের টাকা বের করে দেন। এরপর যুবকেরা ওই মিজো নাগরিককে নিয়ে ভাগাবাজারের খাসপুরে সড়কের পাশে বসে মদ্যপান করেন। মদ্যপান শেষে তারা মিজো লোকটিকে তাদের গাড়িতে তুলে নেয়। ভাগাবাজার পেরিয়ে কিছুটা সামনে ইলিয়াস আলী স্কুলের সামনে আসার পর দুদিক থেকে 2 জন পিস্তল তাক করে ধরে এবং তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছন ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি এবং তার দলবল। ঘটনার তদন্তে নেমেছে তারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ডাকাতি কাণ্ডে ব্যবহৃত গাড়ির নাম্বার ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত 22শে মার্চ সকালে ভাগাবাজারের দক্ষিণ প্রান্তে ঠিক একই কায়দায় মিজোরামের চম্পাইয়ে এক বাসিন্দার কাছ থেকে 13 লক্ষ টাকা লুট করে নিয়েছিল ডাকাত দল। সেই ঘটনায় 5 জনকে ধলাই থানায় মামলা দায়ের করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ 2 জনকে ধরতে সক্ষম হলেও বাকিরা এখনো অধরা। একের পর এক প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। 20,000 আসলো কইছে তার পকেটও 3 লাখ ওয়ান টু গেছে যে পাইছে তারা 60 জনে মদ খাই দিরা এও মদ খাবার গেছে গেলে তারা কই যাইতে বলে শিলচর আমি গাড়ি পার্সনে যাম বলে আমরা কার আছে আমরা লোকে কারে যাইবে গিয়া কইয়া তারে কারে উঠাইছো ওই সময় থেকে ওয়ান টু পয়সা যে সময় তারা দেখতে তার কোনো ব্যাপক পয়সা আছে ওখানে আনছে না নিয়ে পিস্তল দেখা জন্য দেখাইয়া তারে ঠেলা মারি ডাইন সাইডের পিছের দরকার খুঁজে ধাক্কা মারি ফেলাইয়া তারে খালি চিৎকার করে ওই সময় আমরা আমরা মন্দির করে ফ্লাও হইয়া আমরা সব আমরা খালি চিটার দেখা করে দেখা দিয়ে ও ক্যামেরা চেক করা আছে
এবার দেখা গেছে ব্যাংকের জন্য তার থেকে তারা ভালো লেগেছে এরা বলছে ওখানে তারা লোকে 6 জন আমরা লোকাল বাঙালি মানুষ ইয়া পাইছে তারা মদ খাইছিলা হেও গেছে গিয়ালে তারা 5 জন তারা লাগে তারা হেড হয়েছিল মদ খাইছিল খাইয়া ওখান থেকে তারা কইছিল চলাই আমরা লোকে শিখে আমরাও যেতে আমরা লোকে যাই গিয়া ও কইয়া তারা গাছ উঠেছিল না ওখানে ভালো লেগেছে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর রামনগরের পেচাডোর এলাকায় রবিবার 17 নং ওয়ার্ড কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের তরফে আয়োজিত এক সভার মাধ্যমে জেলা সভাপতি অভিজিৎ পাল ও এপিসিসির সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সলমন খানকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। সভায় এলাকার জ্বলন্ত বিভিন্ন সমস্যা ও দাবি দাবা সম্পর্কে চেয়ারম্যান সলমন খানকে অবগত করান এলাকার জনগণ। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সলমন খান শাসক দল বিজেপির ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি বিজেপির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। আমি ভোট দান করো, আমি পক্ষপাতী হই, আমি বিভাজন সৃষ্টি করো, আমি হিন্দু মুসলমানের রাজনীতি করো। আপোনালোকে যেতিয়া তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ চৰকাৰ আছিলে আপোনালোকে কেতিয়াবা শুনিবলৈ পাইছিল নেকি যে অমুক হিন্দু, অমুক মুছলমান, অমুক খ্ৰীষ্টান, অমুক জৈন, অমুক বৌদ্ধিষ্ট, অমুকৰ কাম নহয়, অমুকৰ কাম হ'ব? শুনিছিলে কেতিয়াবা? চৰ্দাৰাই শুনা নাই। তেতিয়া মানুহৰ কাম হৈছিলে। মানুহ প্ৰথমত আমি হলো মানুহ। পৃথিৱীত আমি যিমান এই মানৱ জাতি আছো, আমাৰ প্ৰথমতে কোনো ধৰ্ম নাই। আমি নেতাসকলে সদায় মানুহৰ কাম কৰিব লাগে। এই প্ৰথমবাৰ যেতিয়া বিজেপি চৰকাৰ আহিছে তেতিয়া আপোনালোকে শুনিবলৈ পাইছে, দেখিবলৈ পাইছে হিন্দুসকলৰ কাম হ'ব লাগে, মুছলমানৰ কাম হ'ব নালাগে। আকৌ চাব আপোনালোকে বস্তু বাহিনীৰ দাম যেতিয়া বঢ়াইছে হিন্দুসকলৰ নামত প্ৰাইচ লিষ্টটো আপোনালোকে চাব। ডিফাৰেঞ্চ কৰিছে নেকি? ডিফাৰেঞ্চ কৰিছে। যেতিয়া প্ৰাইচটো লেখা থাকে তেতিয়া লেখা আছে নেকি হিন্দুৰ কাৰণে ইমান প্ৰাইচ, মুছলমানৰ কাৰণে ইমান প্ৰাইচ লেখা থাকে? নাথাকে। বস্তু বাহিনীৰ দাম সেম, সকলো কাম সেম। এজেণ্ট হিচাপে ইউজ কৰিছে LDF। হয় নে নাই কথাটো? LDF কোন মুছলমান হয় নাই? মুছলমান ব্যৱহাৰ কৰিছে নে নাই? কিন্তু LDFৰ ভাইসকলক ব্যৱহাৰ কৰিছে। গতিকে শ্ৰদ্ধাৰ ৰাইজসকল, আমি হিন্দু, মুছলমান, শিখ, খ্ৰীষ্টান নহয়। আমি মানুহৰ উন্নয়ন বিচাৰো, আমি বৰাক ভেলীৰ উন্নয়ন বিচাৰো। আমি আজি বৰাক ভেলীত আমি খাটি খোৱা মানুহ বেছি, এই মানুহসকলৰ আমি উন্নয়ন কৰিব লাগিব, ৰাস্তা ঘাটৰ উন্নয়ন কৰিব লাগিব। যে আপনারা সবাই জানেন এটা আগে রামনগর জিপির আওতায় ছিল, বর্তমান শিলচর পৌরসভা থেকে পৌর কর্পোরেশনে উন্নতি হয়েছে এবং এই অঞ্চল 17 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়েছে।
বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন আগে ভোটার লিস্টের ড্রাফট কপি বের হয়েছে। আপনারা নিশ্চয় ড্রাফট কপি সবাই দেখেছেন। যদি না দেখে থাকেন, এখানে আমার অনেক মা ও বোনেরা বসে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে যারা কংগ্রেসের নেতৃত্বরা আছেন আপনাদেরকে অনুরোধ করব, সেই ভোটার লিস্টটা সবাই চেক করে নেবেন। ভোটার লিস্টটা সরকার যেভাবে বের করেছে ইলেকশন কমিশনার, আমরা দেখেছি প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পরিবারে একজনের নাম একটা জায়গাতে, গোটা পরিবারের নাম আরেকটা ওয়ার্ডে। আমরা পঞ্চায়েত নির্বাচনে সেই সব অসুবিধার সম্মুখীন হয়েছি। সেইভাবে মিউনিসিপালিটিতে বিভিন্ন ওয়ার্ডে দেখবেন 41 নম্বর ওয়ার্ডে প্রায় 13,000 ভোটার দিয়ে একটা ওয়ার্ড গঠন করা হয়েছে। আর 14 নম্বর ওয়ার্ডে আমরা দেখেছি এখানে 3,200 ভোট দিয়ে একটা ওয়ার্ড গঠন করা হয়েছে। এই যে ডিলিমিটেশনের নামে যেভাবে ধর্মের নামে ওনারা বিভাজন করেছেন, ধর্মের নামে ওনারা ওয়ার্ড বিভাজন করেছেন, তারপরে ওনারা যখন ভোটার লিস্ট বের হয়েছে ওনারা তারপরেও কিন্তু ওনারা খুশি হননি। এখন আমরা বিভিন্ন জায়গা থেকে সেই অভিযোগ আমরা শুনতে পাই যে যে জায়গাতে সংখ্যালঘু ভোটার বেশি সেটাকে আবার টুকরা করা হচ্ছে। সেটা নিয়ে বন্ধুগণ আপনারা সজাগ হতে হবে। আপনারা যে এলাকার আপনাদের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট আপনারা ভালোভাবে চেক করতে হবে। আগামীকালকে লাস্ট ডেট, আপনারা ভালোভাবে দেখে নেবেন যে ভোটার লিস্টে আপনার নাম ঠিকমতো সন্নিবিষ্ট হয়েছে কিনা। আজ সকালে মেহেরপুর থেকে সারা ভারত যাদব মহাসভার উদ্যোগে ভারতীয় সেনাবাহিনীতে অহির রেজিমেন্ট গঠনের দাবিতে 1962 সালে রেজাংগোলা যুদ্ধে নিহত যাদব সম্প্রদায়ের 120 জন জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে গোটা দেশের সঙ্গে আসামে প্রথম শিলচরে কলস যাত্রা হয়। এই কলস যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক হয়ে পয়লাপুলে গিয়ে সমাপ্তি হয়। যাওয়ার পথে রাস্তায় বিভিন্ন স্থানে কলস যাত্রা থামিয়ে ওই এলাকার জনগণ কলসটিতে ফুলমালা ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেন। এই মহাসভাতে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, হরিয়ানা প্রভৃতি বিভিন্ন প্রান্ত থেকে নেতারা এসেছেন। কয়লাকুলে রাজীব ভবনে এক বিরাট আকারের সভা হয়। এই সভাতে বিভিন্ন স্থান থেকে আগত নেতাদেরকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা বক্তব্য রাখেন। এই কলস যাত্রা আগামীকাল শ্রীভূমি হয়ে ত্রিপুরায় যাবে। इस बारे में मैं विशेष कुछ नहीं कहूंगा। मैं श्रद्धांजलि और मेरा प्रणाम मैं ज्ञापन करता हूं उन वीर शहीदों का जिन्होंने हमारे भारतवर्ष को के लिए जिन्होंने बलिदान किया, जो आज भी सीमाओं पे डटे हैं। इसकी वजह से आज हम आराम से अपने घर पे रह रहे हैं, सो रहे हैं। आज मैं हर एक भारतीय सेना के हर एक वीर जवान को मैं इस मंच के से उनको मैं अपना श्रद्धा, अपना प्रणाम मैं निवेदन करता हूं। आज ये अखिल भारतीय यादव महासभा का 100 वर्ष पूरा हुआ। इस उपलक्ष्य में उन वीर शहीदों को श्रद्धांजलि इस कलश यात्रा के माध्यम से पूरे भारतवर्ष में ये कार्यक्रम आयोजित किया जा रहा है। और आज हमारे असम प्रदेश में ये कार्यक्रम हो रहा है। आने वाला कल हमारे श्रीभूमि जिला में भी ये कार्यक्रम होगा। उसके बाद त्रिपुरा में भी वो ये कार्यक्रम आयोजित किया जाएगा। সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন শিলচর শাখা গত রবিবার শিলচরের ক্লাব রোডস্থিত অসম সাহিত্য সভার প্রেক্ষাগৃহে সুলভ মূল্যে গুণসম্পন্ন ঔষধ নাগরিকের অধিকার এই বিষয় নিয়ে এক গণ অভিবর্তনের আয়োজন করা হয়। সিআরইউ শিলচর শাখা সভাপতি অশোক ভাওয়ালের পৌরোহিত্যে সেই গণ অভিবর্তনের উদ্দেশ্যের ব্যাখ্যা করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল জেনারিক ঔষধ, ঔষধের কালোবাজারি, ঔষধের উপর জিএসটি, বেআইনিভাবে অনলাইনে ঔষধ বিক্রি এবং সেই সঙ্গে ঔষধ সম্পর্কীয় বিষয়ের উপর বর্তমান আইনি ব্যবস্থা ছিল আলোচনার মূল বিষয়।
20% of my patients are poor. Maximum have the high profile patients, কিন্তু 20% patients are poor. এখন যখন ওরা আসে, ওরা যখন বসে, I always ask them, first হচ্ছে কি প্রফেশন, হাজব্যান্ড কি করে, তুমি নিজে কিছু করো কি না, এবার যে কোনো কাজ করো, দু হাতে কাজ করলে তারটা নিজের কাজ, বি ইট এনিথিং। আমি একবার অ্যাপ্লাই করি, বিজনেস করি, আমার যেটা দরকার আমি লিখলাম, কিছুটা যদি ডেফিনেটলি এক্সাম্পলস আমার না, এটা আপনাদের এইসবের দেওয়া, সো ওখান থেকে যদি আমি এক দুটো বেছে আই ক্যান হেল্প দেম, আই ডু হেল্প দেম। কারণ আমার ট্রিটমেন্টটা যদি কমপ্লিট না হয়, they might land up again after 1 month telling that I'm unwell, still আমার same problem রয়েছে, or might change me, ভাববে যে চেঞ্জ এটা আমি বলছি না, তো ভ্যারি করে পেশেন্ট টু পেশেন্ট, পাওয়ার অফ থিঙ্কিং, ভিউ অফ থিঙ্কিং অনেক চেঞ্জ হতে পারে। কিন্তু দ্য থিং ইজ দ্যাট আমার বিষয়টা হয়তো খারাপ লাগবে যে পেশেন্ট, বা আমি জানতে পারলাম না আমার বিষয়টা ভালো হলো কি না উইথ মাই ট্রিটমেন্ট। সো হোয়াট আই ডু ইজ আই মেক ইট আ পয়েন্ট দ্যাট আমি যতটুকু মেডিসিন লিখলাম ততটুকু মাই পেশেন্ট অ্যাটলিস্ট এফোর্টস টু বাই অর টেক্স দ্য হোল regimen. So even here I like at times I do not always but I do agree that this is a very good step which you all have taken, and if combinedly if things can be brought into process or you can help the citizens is very good. কাছাড়ের কাটিগড়া উন্নয়ন ব্লকের অন্তর্গত চণ্ডীনগর ও ফুলবাড়ি তারিণীপুর গ্রাম পঞ্চায়েতে সদ্য নির্বাচিত 2 সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঘিরে বিতর্ক চরমে। দেখুন সবিশেষ। চণ্ডীনগর জিপির 8 নম্বর ওয়ার্ডের সদস্যা পূর্ণিমা নমশূদ্রের বিরুদ্ধে ভুয়ো শিক্ষাগত শংসাপত্র দাখিল এবং বাল্যবিবাহে যুক্ত থাকার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিবন্ধী প্রার্থী সুমি দাস। তিনি দাবি করেছেন পূর্ণিমার স্থায়ী ঠিকানা করিমগঞ্জ হলেও মনোনয়নপত্রে রাজাটিলা হাই স্কুলের নাম উল্লেখ করে জাল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে। রাজাটিলা হাই স্কুল থেকে টাকার বিনিময়ে ভুয়ো স্কুল সার্টিফিকেট তৈরি করে মনোনয়নপত্র জমা দিয়েছেন, এমনই বিস্ফোরক অভিযোগ। তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাজাটিলা হাই স্কুলের বিশ্বস্ততা এবং স্কুলের শৈক্ষিক শংসাপত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে ফুলবাড়ি তারিণীপুর জিপির সদস্য নবনির্বাচিত খালেদা বেগম বারভুইয়ার বিরুদ্ধেও ভুয়ো সংস্কৃত টোলের সার্টিফিকেট দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ তুলে পৃথক দাবি করেছেন জিপির বাসিন্দা সালিক আহমেদ তালুকদার। সম্প্রতি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভোটে ভুয়ো নথি দাখিল বা বাল্যবিবাহের মতো অপরাধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলার পরেও এই 2 মামলা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জিপির ওয়ার্ড সদস্য পদে মানে বুট খেলছি, ইলেকশন খেলছিলাম, তাইলে ইলেকশনে তো জয়ী হইতে পারছি না। তে আমার এগেনস্টে যে প্রতিনিধি ছিলেন তাই জিতছেন, তো জিতার কারণ আমরা তো জিতছেন, জিতে গেছেন, তারপরে তো আমরা জানি না। তখন মানে আমরা গোপন সূত্রে মানে কোনো মানে খবর পাইছি তাই মানে ওই যে ভুয়া সার্টিফিকেট যেটা যে হয় এটা তাই মানে ইউজ করছে। আর মানে তারা যে স্বামী স্ত্রী আছে তারা বাল্যবিবাহের সঙ্গেও জড়িত আছে। তো ওটা মানে আজকে আমি থানাত গিয়া এইটা যে মানে দায়ের করছি। কত নম্বর ওয়ার্ড থেকে খেলছেন? 8 নম্বর ওয়ার্ড। বিপক্ষে কে আছিল? বিপক্ষে আছিল মানে ওই যে পূর্ণিমা নমশূদ্র। তার হইছে 191, আমার হইছে 188। 3 ভোটে আসছেন? 3 ভোটে আসছে। বাল্যবিবাহ কইরা জি আপনি, তার কত বয়সে বিয়া করছেন? স্বামীর আছিল 17 বছর আর তার ডকুমেন্টসে দেখাইছে 19 বছর, স্বামীর হইল 17 বছর। গোপন সূত্রে পাইছি এটা হইছে ছাত্ররা যদি মানে তদন্ত করলে সব বাইরে আই যাবে। আর ওই যে যেটা যে সার্টিফিকেটের কথা কইলাম যে তার বাবার বাড়ি হইলো যে মানে করিমগঞ্জ কয়লাপুর যে হয় এখানে সার্টিফিকেটটা বাইর করছে যে রাজাটিলা হাই স্কুল যে এখান থেকে ফুলমাল আছে। আর মানে এই সার্টিফিকেট যে স্কুলের কথা যে কইলাম করা হইছে স্কুলে কোটিভিটিটা একটু তান প্রবলেম আছে, কোটিভিটি এগুলা গাওয়া নাই। কোটিভিটিটা যখন সারা লইছেন না তখন এটা মারি ফেলাই দিছেন, সারা কইছেন কোটিভিটিটা আমরা দিলে আমরা জেলও যাইতে লাগবো। তারপরে তারা অন্য জায়গা তো না কইতো না, টাকা টুকা হবাইয়া তারা কোটিভিটিটা বানাইছে। আর যে রাজাটিলা যে স্কুল যেটা কথা যে কইরাম নানি আজকে যদি মানে আমিও যদি গা কই মানে আমার একটা সার্টিফিকেট লাগবো, আপনারা অত নিন গা বাসে না একটা ইয়ে কইলে তারা বাইরে করে দিলে প্রায় মানে তারা এরকম সার্টিফিকেট বাইরে করে তারা দিছে। কোন স্কুল? রাজাটিলা স্কুল কয়লাপুর। এখানে তো কয়লাপুরের স্কুলের মানে ডকুমেন্টস যে সার্টিফিকেট আইতো, কিন্তু এটা আইছে রাজাটিলা থেকে তারা বাইরে করে সার্টিফিকেট। তাহলে আমার বিনম্র অনুরোধ রইল যে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে ও ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াশি
কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় আজ শিলকুড়ি জিপি অফিসে এক বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চোখের পরীক্ষা শিবির আয়োজন করা হয়। ডক্টর আশিক মঈন এবং অপটোমেট্রিস্ট অনিমেষ দেবনাথ মোট 113 জন রোগীর চোখ পরীক্ষা করেন। এর মধ্যে 35 জন রোগীর ছানি শনাক্ত হয় এবং তাদের চৌধুরী আই হাসপাতালে 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন ধাপে বিনামূল্যে অপারেশন করানো হবে। ক্লাব ভ্যালিভিউয়ের পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, প্রণয় নাগ, গাইডিং লায়ন সঞ্জীব রায় এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথমে আমি ডিবি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালিভিউকে, তার সাথে ইউথ লিগের সোশ্যাল লিগ সিআরসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই শিলকুড়ি জিপি বরুণ বাবা জিপিবাসীকে এত সুন্দর একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করার জন্য। তো আজ আমরা এখন পর্যন্ত 113-14 জন পেশেন্টকে দেখা হয়ে গেছে, যাদের মধ্যে 35-40 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন তারিখে ধাপে ধাপে ডেট দিয়েছি অপারেশন করার জন্য। তার সাথে আমরা বিনামূল্যে ওষুধ বিতরণ করেছি। আমাদের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল 8টি গোল আছে, যার মধ্যে একটি ভিশন। তাই লায়ন্স ক্লাব থিংস ও আইডিয়ালজি মিলিয়ন সেটাকে ফলো করে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আমরা জীবনের মিশন নিয়ে সমাজে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। সেই যুদ্ধ অঙ্গ হিসাবে আজকে আমরা শিলকুড়ি বড়বাবা জিপিসে আমরা একটা ছানি শনাক্তকরণ তারা চোখের পরীক্ষা শিবির আয়োজন করেছি। সচেতনতা ছিল রুট থেকে সোশ্যাল লিগ যতভাবে উদ্যোগ নিয়েছে লায়ন্স ক্লাব ভ্যালিভিউ আছে। আজকে আমরা সফল হয়েছি, 113 জন রোগী চক্ষু পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে আমরা 35 জনের ছানি পেয়েছি, যাকে আমরা ধাপে ধাপে 1 সপ্তাহের ভিতরে চৌধুরী হাসপাতাল শিলচরে আমরা বিনামূল্যে অস্ত্রোপচার করি। তাই আরেকবার আমরা এগিয়ে দিয়েছি, আমরা তাকিয়ে আছি লায়ন্স ক্লাব ভ্যালিভিউ যৌথভাবে আগামী দিনে শহর বা গ্রামের প্রথম অঞ্চলকে যাতে আমরা যুবকেরা সফল করতে পারি সেদিকে আমরা তাকিয়েছি। এবার আজকের খেলার খবর। আজ খুজ আয়োজিত অনূর্ধ্ব-19 গ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় মাঝকাল এফসি বনাম বনতারাপুর এফসি দুই দলের মধ্যে খেলার পূর্বে খেলোয়াড়দের সাথে পরিচিত হন শিলচরের সুনামধন্য খেলোয়াড় কৃষ্ণ বাদুর ছেত্রী, বাহারুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। মাঝখালের পক্ষে ক্রিকেট মাঝমাঠ থেকে ক্রিকেট নিতে যাচ্ছেন মাঝখালের খেলোয়াড়। সামনে কিন্তু রয়েছে মাঝখালের কাছে, মাঝমাঠে বল, বনতারাপুরের আক্রমণ, প্রান্তে বল থ্রো করে দিয়েছেন, বল এখানে রয়েছে বনতারাপুরের পায়ে। ওইটা লাগে যাতে উন্নতি লাভ করতে পারে এবং ভবিষ্যতে যারা তারা এগিয়ে যেতে পারে, বিভিন্ন খেলায় যারা তারা অংশগ্রহণ করতে পারে, সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি যারা যে 16টি টিম এখানে অংশগ্রহণ করেছে। হয়তো 14টি টিম ফাইনালে আসতে পারেনি, কিন্তু তাদের খেলাও আমরা উপভোগ করেছি এবং আশা করব ভবিষ্যতে তারা আরো ভালো। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।